নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রাজীব পাসার। আজকের আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি। সেটা হচ্ছে যে আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতি বিচার করি আর সনাতন জ্যোতিষ যেটাই বিচার করি না কেন, সঠিক জন্ম সময় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং জন্মস্থান। তাহলে আমাদের অধিকাংশ মানুষের কিন্তু জন্ম সময়ে যে 4 মিনিটের পার্থক্য হতে পারে বা তার বেশিও হতে পারে, কিন্তু কেউ অ্যাকুরেট বা জাস্ট যে টাইম এটা কিন্তু সহজে কেউ দিতে পারে না। হয়তো 5 মিনিট বা 4 মিনিটের পার্থক্য, কম বেশি লোকজন, হাতে গোনা কয়েকজন লোকজন তারা কিন্তু এটা দিতে পারে। কিন্তু অধিকাংশ লোকজন তো দেখা যায় আধা ঘন্টার 20 মিনিট পার্থক্য, তারও বেশি পার্থক্য নিয়ে জ্যোতিষীর কাছে আসে। তা আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যখন বিচার করি তখন 4 মিনিট পার্থক্যে বা 3 মিনিট পার্থক্যে সাবলট চেঞ্জ হয়। তা জন্ম সময় সংশোধন করে বিচার করা অনেকটা টাফ বিষয় বা সময় সাপেক্ষ একটা বিষয় থাকে। সেক্ষেত্রে আমরা সনাতন জ্যোতিষের ভিতরে কেপির যে সূত্রগুলো প্রয়োগ করে আমরা কিন্তু এটাকে অন্ততপক্ষে যেখানে 90% দেওয়া যায় সেখানে অন্তত 60% 70% কিন্তু তার এই বিষয়ে বলা সম্ভব যে এটা হবে কি ওটা হবে না, বা হতে পারে এরকম না, যে হবে কি না হ্যাঁ কি না এটা কিন্তু একটা বলা সম্ভব। যে আমরা একটা জন্মছক দেখে সনাতন জ্যোতিষের ভিতরে এই যে সিগনিফিকেটরকে কাজে লাগিয়ে আমরা একটা ভাব বিচার করতে পারি যে এই ভাবটা সম্পর্কে তার কিন্তু বিচার করা সম্ভব। তাহলে এইখানে কিন্তু একটা বিষয় থেকে যায় যে এইখানে আমরা টাইমের যে পার্থক্য থাকে, এই টাইমের পার্থক্যটার কারণে আমাদের হয়তো 90 বা 95% না মিললেও 60-70% অবশ্যই মেলানো সম্ভব। যে আমরা একটা শুধুমাত্র জন্মছক দেখে দেখা যায় 2 ঘন্টা একটা লগ্ন থাকে, সেখানে 2 ঘন্টা লগ্নের ভিতরে একজন ব্যক্তির যে লগ্নের পার্থক্য যেটাই বলুক না কেন, আধা ঘন্টা বললো বা 35 মিনিট 40 মিনিট বললো, কিন্তু লগ্ন তো একই থাকতেছে। সেক্ষেত্রে আমরা এই বিষয়টাকে কাজে লাগাতে কিভাবে পারবো যে আমরা এই সনাতন জ্যোতিষের ভিতরে এই কৃষ্ণমূর্তি পদ্ধতির যে সিগনিফিকেটরটা এর ভিতরে দিয়ে ওই সূত্রটাকে সনাতন জ্যোতিষে কাজে লাগিয়ে আমরা চটপট কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়া সম্ভব। সেটা দেখেন, একটা জন্মছক যখন আমরা বিচার করছি, একটা লগ্ন মনে করেন এটা বৃহস্পতি 25 নম্বর নক্ষত্রে, মঙ্গল রাহু, এখানে মঙ্গল 26, রাহু 27, শনি এখানে 18, শুক্র 17, রবি 20, বুধ 20, কেতু 13, চন্দ্র 1। এখন এই জিনিসটাকে বা এই ছকটাকে আমরা, এটা তো সনাতন জ্যোতিষের ছক, কিন্তু কৃষ্ণমূর্তি যে পদ্ধতির যে ছকটা সেটা হয়তো অনেক সময় ভাবচলিত চার্ট দেখে আমরা বিচার করে থাকি যে ভাবচলিত চার্টে গ্রহগুলো কি এইখানে আছে না পরের ঘরে আছে না আগের ঘরে আছে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা ওটা টোটালি ওইটা না বিচার করে শুধুমাত্র নক্ষত্রের মাধ্যমে সিগনিফিকেটর তৈরি করে এটাকে আমরা কিভাবে ফলাদাস করতে পারি সেটা আমরা দেখব। দেখা যাচ্ছে কি যে আমার বৃহস্পতির দশা অন্তর্দশায় কেমন ফল হবে, একটা বৃহস্পতির অন্তর্দশায় কেমন ফল হতে পারে, বা এই বৃহস্পতি আমরা সনাতন জ্যোতিষে বলি যে দ্বিতীয় স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে ধন সম্পদের কারক আছে বৃহস্পতি, তাহলে আমাদের অবশ্যই সে ধনী হবে বা কোনো ফললাভ হবে ভালো। কিন্তু এই বিষয়টা এই বৃহস্পতি যদি দ্বিতীয় স্থানে ধন লাভের কোনো সুযোগ দেয় বা সে ধনবান হয়, তাহলে এই বৃহস্পতির দশা অন্তর্দশা কেমন যাবে বা অন্তর্দশাটা কেমন যাবে সেটা আমরা কিভাবে বিচার করব। দেখেন, বৃহস্পতি কার নক্ষত্রে আছে? বৃহস্পতি আছে
এই বৃহস্পতি আছেন তার নিজের নক্ষত্রে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে আছে। যখন কোনো গ্রহ তার নিজের নক্ষত্রে থাকবে তখন তার সাবলর্ডকে নিতে হবে, অর্থাৎ এই ছকে তার সাবলর্ড, বৃহস্পতির সাবলর্ড আছে বুধ। তাহলে বৃহস্পতি আছে বৃহস্পতির নক্ষত্রে এবং বুধের ছাবে। তাহলে যখন একই গ্রহ তার নিজের নক্ষত্রে থাকবে তখন সাবলর্ডকে নিতে হবে। যদি নিজের নক্ষত্রে না থাকে তাহলে তার নক্ষত্রকে নিলেই ফল মেলানো সম্ভব, কিন্তু তার নিজের নক্ষত্রে থাকলে তখন এটাকে নিতে হবে, অর্থাৎ তার সাবলর্ডকে নিতে হবে। এইখানে যেটা আমার এইখানে যদি অন্য একটা গ্রহ নক্ষত্রপতি থাকতো, কিন্তু সে নিজে থাকার কারণে এই যে নক্ষত্রের ফলটাই এই সাবলর্ড তখন দিবে। তাহলে তখন আমরা এইটাই মনে করবো যে নক্ষত্র সাবলর্ডকে। এখন এই দুইটার সিগনিফিকেটার অনুসারে আমরা ফল বলবো যে সে এই বৃহস্পতি কেমন ফল দেবে। দেখেন বুধ, আমরা প্রথমে নিচ্ছি বুধকে ষষ্ঠপতি নবমপতি, ষষ্ঠপতি নবমপতি। সে কোথায় বসে আছে? দ্বাদশে বসে আছে। ষষ্ঠপতি নবমপতি দ্বাদশে বসে আছে। এবার বৃহস্পতিকে নিচ্ছি, বৃহস্পতি তৃতীয় দ্বাদশপতি, সে বসে আছে দ্বিতীয়। এখন একটা কথা বলছি যে কোনো গ্রহ যদি একই নক্ষত্রে, অর্থাৎ আমি এখানে বুধকে নিয়েছি, এই বুধের নক্ষত্রে কি আছে তাকে দেখতে হবে, এবং বুধের সাথে বুধ যে নক্ষত্রে আছে ওই একই নক্ষত্রে কি আছে তাকেও নিতে হবে। অর্থাৎ বুধ 20 নম্বর নক্ষত্রে, এখানে রবিও কিন্তু 20 নম্বর নক্ষত্রে। তাহলে রবি কিন্তু অষ্টমপতি, রবি অষ্টমপতি, সে দ্বাদশে বসে আছে। এখন এই যে গ্রহটা আমি বা এর সিগনিফিকেটটা নির্ণয় করছি তার নক্ষত্রের মাধ্যমে, তাহলে এবার বুধের নক্ষত্রে কে কে আছে? প্রথমে নিলাম বৃহস্পতি বুধের ছাবে, কিন্তু এখানে নক্ষত্র নিজের নক্ষত্রে থাকায় বুধকেই নক্ষত্র ধরলাম, সাবলর্ডকেই নক্ষত্র হিসেবে ধরলাম, এবং এই বুধ সিগনিফিকেটার এটা করছে, বৃহস্পতি এটা করছে। এখন বুধ এবং রবি একই নক্ষত্রে থাকায় রবিকেও কিন্তু আমি নিচ্ছি। একইভাবে যেহেতু আমি বুধকে নিচ্ছি, অর্থাৎ বুধের নক্ষত্রে আর কে আছে? বুধের নক্ষত্রে কে কে আছে? বুধের নক্ষত্রে আছে শনি আছে, রাহু আছে। তাহলে শনি হচ্ছে লগ্নপতি দ্বিতীয়পতি, সে একাদশে। রাহু আছে তৃতীয়, রাহু বুধের নক্ষত্রে, তাহলে এখানে নেওয়া হয়ে গেছে। আর রাহু যে ঘরে বসে থাকে তার অধিপতি বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি আমি আগেই নিয়েছি। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথম অবস্থায় এই বৃহস্পতির থেকে আমরা যে অবস্থান ভেদে ফলটা বেশি পাবো সেটা হচ্ছে দ্বাদশ ভাবের ফলটা আমি বেশি পাবো, কারণ অবস্থানের ফলটা বেশি দিয়ে থাকে। এইখানে দিয়েছি দ্বিতীয় ভাব, অর্থাৎ 2 আর 12 মাথায় প্লাস চিহ্ন আছে, অর্থাৎ 2 আর 12-র ফলটা কিন্তু সে বেশি, অর্থাৎ বৃহস্পতি দিবে। অর্থাৎ 2-12 যখন হয় তখন কিন্তু এই বৃহস্পতি অর্থ হানি ঘটাবে, অর্থাৎ 2 হচ্ছে অর্থ সম্পদের সঞ্চয়, আর দ্বাদশ অর্থাৎ ব্যয় করায়, ক্ষতি করায়। তাহলে আমার এই বৃহস্পতির অন্তর্দশায় 2-12-র প্রতি বেশি সিগনিফিকেটার স্ট্রং থাকায় আমার কিন্তু এই বৃহস্পতির অন্তর্দশায় অর্থহানি হওয়ার কথা। তার সাথে যে খারাপ ফল সবটাই, বা এখানে বৃহস্পতির অন্তর্দশা দেখা যায় 2 বছর আছে, 2 বছরে যে তার সবসময় খারাপ যাবে এমন কিছু না, কারণ এর ভিতরে কিন্তু 6, 9, 11, 3 এগুলো সিগনিফিকেটার আছে। তো একটা বিষয় আছে 3, 9, 12 আমরা জানি এইটা হচ্ছে বিদেশ ভ্রমণ বোঝায়,
2-12 এটা হচ্ছে অর্থহানি, এটা। তারপরে আসছে কি 3-12 ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ। সব কিন্তু এইটা দিয়ে আমরা এই সিগনিফিকেটর দিয়ে বললাম। তাহলে সনাতন জ্যোতিষীর ভিতরে, অর্থাৎ সনাতনের ছক কিন্তু আমি চেঞ্জ করিনি, এই সনাতন জ্যোতিষীর ভিতরে আমি সিগনিফিকেটরগুলো কাজে লাগিয়ে শুধুমাত্র আমি বিচার দ্বারা করছি। নক্ষত্রকে কাজে লাগিয়ে এইটা বিচার করছি। তাহলে গ্রহ এবং গ্রহের নক্ষত্রকে নিলেই চলবে, কিন্তু একটা গ্রহ যদি তার নিজের নক্ষত্র থাকে তখন তার সাবলটকে নেওয়া যাবে। তাহলে এখন একটা বিষয় যখন একজন প্রশ্ন করছে যে আমার এই ছকে মনে করেন যে আসলে গাড়ি বাড়ি হবে কিনা, তা গাড়ি বাড়ি হতে গেলে কিন্তু 4, 11 সেই সাথে 12, অর্থাৎ চতুর্থ আছে গৃহবাড়ি, এইটা মনস্কামনা পূর্ণ, আর এই দ্বাদশ ভাবটা আছে ব্যয়। তাহলে আমি গাড়ি বা বাড়ি যেটাই করাই করব না কেন, ব্যয় না করলে কিন্তু আমি কিনতে পারছি না কিংবা করতে পারছি না। তাহলে এইটাকে যখন আমি বিচার করব তখন আমরা সনাতন জ্যোতিষে যে মূল ভাবটাকে নিয়ে বিচার করি, অর্থাৎ এই গাড়ি বাড়ি বিচার হয় চতুর্থ ভাব থেকে। তাহলে এই চতুর্থ ভাবের গ্রহকে মঙ্গল, সেই মঙ্গল বসে আছে কোথায়? তৃতীয় স্থানে। এবং সে কোন কোন স্থানের অধিপতি? 4, 11। এখন এই মঙ্গল যে শনির নক্ষত্রে আছে, এই শনি লগ্নপতি দ্বিতীয়পতি, সে বসে আছে একাদশে। এখন এই যে মঙ্গল 26 নম্বর নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে, ঠিক একইভাবে শুক্রও তো শনির নক্ষত্রে, সেক্ষেত্রে আমরা শুক্রকে নেব, অর্থাৎ শুক্র পঞ্চমপতি দশমপতি বসে আছে একাদশে। তাহলে আমি কিন্তু প্রথম অবস্থায় উত্তর পেয়ে গেছি যে 4, 11 এটা নির্দেশ করবে বাড়ি গাড়ি, বাড়ি গাড়ি নির্দেশ করবে। এখন এটা দেখে আমরা প্রথম অবস্থায় বুঝতে পারি যে তার কিন্তু ভূসম্পত্তি বা বাড়ি গাড়ি এটা হবে। এই যে জিনিসগুলো আমরা সিগনিফিকেটরের মাধ্যমে নির্ণয় করব, কিন্তু বিষয় আছে যখন কোনো ভাবের আমরা সেই কৃষ্ণমূর্তি পদ্ধতির সূত্রকে কাজে লাগাবো, যে চতুর্থ ভাবটা বিচার করার সময় তার দ্বাদশ ভাবটা, অর্থাৎ এই চতুর্থ ভাব বিচার করার দ্বাদশ ভাব আছে তৃতীয় ভাব, এই তৃতীয় ভাব এটা এটা না, যে চতুর্থ ভাব যখন বিচার করব তার আগের ভাবটা যদি তার ভিতরে চলে আসে, তাহলে কিন্তু যেমন এইখানে ভূসম্পত্তি করায় আছে, ঠিক এইখানে কিন্তু ভূসম্পত্তির নাশ যোগ আছে। তার বিষয় আছে মঙ্গল রাহু যুক্ত হয়ে কিন্তু এইগুলো দিচ্ছে। তাহলে রাহু যুক্ত থাকার কারণে আমরা রাহুকে নিচ্ছি। দেখেন রাহু বসে আছে তৃতীয়, রাহু কার নক্ষত্রে আছে? বুধের নক্ষত্রে। বুধ আছে 6 নম্বর 9 নম্বর বসে আছে দ্বাদশে। তাহলে এই দ্বাদশ স্থানটা আমি পাচ্ছি, তৃতীয় স্থানও পাচ্ছি, চতুর্থ একাদশ এগুলো আমরা পাচ্ছি। তাহলে এই অংশ দিয়ে আমরা বুঝতে পারছি যে এই ইসের ভিতরে আমার কি হবে, যে ভূসম্পত্তির নাশও হতে পারে, আবার ভূসম্পত্তি ক্রয় যোগও আছে। এখানে সব কিন্তু পাওয়া যাচ্ছে। যে হাই যে 4, 11, 12 যখন আসছে তাহলে আমি ভূসম্পত্তি ক্রয়ও করতে পারবো, অর্থাৎ এই মঙ্গলের দশায় আমি কিন্তু ভূসম্পত্তি ক্রয় করতে পারবো, সেটা কিন্তু বা বাড়ি গাড়ি করতে পারবো। আবার এই মঙ্গলের দশা বা দশার ভিতরে কিন্তু কিছু ভূসম্পত্তি নাশ হবে, অর্থাৎ বিক্রিও হতে পারে, একটা জিনিস বিক্রয় করে আরেকটা জিনিস ক্রয় হতে পারে। এ ধরনের কিন্তু এইটার বিষয়ের উপরে আমরা এই কৃষ্ণমূর্তি এবং সনাতনের সমন্বয় পদ্ধতির মাধ্যমে আমরা বলতে পারবো যে এটা আসলে কি হতে পারে। তাই যে কোনো ভাব বিচারের ক্ষেত্রে প্রথমে প্রধান ভাবকে নিতে হবে, যে বিবাহটা কেমন হবে, বা সেক্ষেত্রে আমরা যে সপ্তম ভাবকে নেই, যে সপ্তম ভাব চন্দ্র, চন্দ্র কোথায় আছে এবং কোন কোন ভাবের অধিপতি। চন্দ্র সপ্তম ভাবের অধিপতি চতুর্থে বসে আছে। চন্দ্র কার নক্ষত্রে আছে? কেতুর নক্ষত্রে আছে। কেতু কোথায় আছে?
কেতু বসে আছে নবমে, আর যেহেতু কেতুর কোনো নিজস্ব ঘর না থাকায় তার অধিপতি, এইখানের অধিপতি এবং তার নক্ষত্রকে নিতে হবে। তা অধিপতি আছে বুধ, বুধ আছে 6-9-এর অধিপতি, সে বসে আছে দ্বাদশে এবং সে চন্দ্রের নক্ষত্রে, তাহলে চন্দ্রকে আগে নিয়েছি। তাহলে এই ব্যক্তিটার বিবাহ, কোনো বিবাহের ক্ষেত্রে যদি 9 ভাব বা নবম ভাবটা আসে তাহলে বুঝতে হবে যে সামাজিকভাবে বিবাহ হবে। চতুর্থ এবং তৃতীয় ভাব আসলে বুঝতে হবে যে বাড়ির কাছাকাছি বিবাহ হবে। ঠিক একইভাবে 6 এবং 12 যদি আসে তাহলে কিছু না কিছু কিন্তু ডিস্টার্ব থাকবে। সেখানে স্ত্রীর রোগ ব্যাধিতে অর্থ ব্যয় হতে পারে, কিংবা দাম্পত্য কিছু না কিছু অশান্তি কিন্তু হবে, যেহেতু আমরা দ্বাদশ ভাব, ষষ্ঠ ভাব এটা আসছে। তা ঠিক একইভাবে আমরা সিগনিফিকেটারকে কাজে লাগিয়ে এই বিচারগুলো করতে পারি। স্বাভাবিকভাবে যে চন্দ্র সপ্তমপতি, চন্দ্র চতুর্থ আসে আপনার বিশাল কিছু হবে এইটা ভাবা যাবে না। এ কার নক্ষত্র আছে, কোথায় আছে, ওই সিগনিফিকেটারকে এখানে কাজে লাগিয়ে কৃষ্ণমূর্তি পদ্ধতির সূত্রকে কাজে লাগিয়ে সনাতনকে বিচার করতে হবে। তাহলেই কিন্তু সুফল হবেন এবং ভালো বিচার করার একটা ক্যাপাসিটি পাবেন, এবং ফলগুলো বললে অন্ততপক্ষে মিলে যাবে। সেগুলো আপনার সূত্র মুখস্থ করে রাখার দরকার হলে কেপি সূত্রগুলো মুখস্থ করে রাখবেন, তাহলে দেখবেন এটা বিচার করা সহজ হবে। যে এই ব্যক্তির ধন সম্পত্তি কেমন হবে, সেক্ষেত্রে যখন আমরা ধন সম্পত্তির বিচার করি তখন শনি, তাহলে শনি দ্বিতীয়পতি, লগ্নপতি, সে বসে আছে একাদশে। সে কার নক্ষত্রে আছে, বুধের নক্ষত্রে আছে। বুধ আছে ষষ্ঠপতি, নবমপতি, বসে আছে দ্বাদশে। তাহলে 2-6-11 এটা কিন্তু ভূসম্পত্তি দেয়, 2-6-11, কিন্তু দ্বাদশ যখন আছে সেখানে কিন্তু নাশও আছে, অর্থাৎ ভূসম্পত্তি ভালো হবে কিন্তু নাশযোগও তো আছে। ঠিক একইভাবে শনি বুধের নক্ষত্রে, রাহু তো বুধের নক্ষত্রে, তাহলে রাহু আছে তৃতীয় স্থান, বসে আছে। বৃহস্পতি 3-12 বসে আছে দ্বিতীয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে নাশযোগও কিন্তু আছে, ভূসম্পত্তিও যে ধন সম্পদ তার যে হবে না তা না। 2-6-11 যেহেতু আসছে তাহলে ভূসম্পত্তিও বেশি হবে, মাঝে মাঝে কিন্তু নাশযোগও আছে। তো এই বিষয়টা আমরা এখান থেকে ছক দেখে তারপরে যে কোন বিষয়টা বিচার করব, সেই বিষয়টা কোন ভাব থেকে বিচার করব, সেই ভাবপতিকে নিতে হবে, ভাবপতি কার নক্ষত্র আছে তাকে নিতে হবে, নিয়ে আমরা টোটালি বিচার করব। আগে যে আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতির সিগনিফিকেটারকে কাজে লেগে যেভাবে বিচার করতাম, ঠিক ওই জিনিসটাকে এর ভিতরে এনে আমরা ওই সূত্রটাকে এখানে কাজে লাগিয়ে আমরা বিচার করব। তাহলে দেখবেন ফলাদেশ করবেন যতই, আপনার ফল মিলতে বাধ্য এবং আপনার যে কোনো ক্লায়েন্ট কিন্তু সন্তুষ্ট হবে। তো যাই হোক, এভাবে বিচার করে যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা যদি ভালো ফল পান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাইকে নমস্কার।